আমার না নিজের বুকটাকে চেপে। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম আজও একটি সত্য ঘটনা নিয়ে। প্রত্যেককে বলবো একটা করে লাইক করো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করোনি প্রত্যেককে বলবো ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে আমরা যে ঘটনাটা শুনবো, ঘটনাটা আসে উত্তর 24 পরগনা বারাসাত থেকে। আজকের ঘটনাটা আমি সবাইকে বলবো মনোযোগ সহকারে। আজকে আমাদের ঘটনাটা পাঠায় অজয় দেবনাথ দাদা ভাই ওনার আজকে জীবনের একটা সত্য ঘটনা আমাদের সামনে তুলে ধরে। আমি ঘটনাটা নিয়েছি কারণ ঘটনাটা আমি নিউজেও শুনেছি যে ওখানে এরকম একটা ঘটনা ঘটেছিল। এবার সেই ঘটনাটা কি ঘটেছিল আর ঘটনার পরে তার ভেতরে যে কি ঘটছে এখনো পর্যন্ত, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দাদা ভাই বলেন, আমি উত্তর 24 পরগনা বারাসাতে থাকি, তবে আমাদের এখানে একটা জায়গায় একটা খুব মর্মান্তিক ঘটনা ঘটে আজ থেকে প্রায় 5.5 বছর আগে। সেই ঘটনাটা হচ্ছে এই রকম, একটি পরিবারের প্রায় 4 জন একটি রাতে 4 জনের জীবন শেষ হয়ে যায়। তারা একে অপরকে হত্যা করে কি অন্য কোনো কারণে সেটা কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা। তবে পুলিশ বলো, সংবাদ মাধ্যম বলো, এইগুলোর ক্ষেত্রে কিন্তু সবকিছু কেস ডিসমিস করার জন্য একটা ঘটনা তারা সবার সামনে তুলে ধরে। তো সেরকম ভাবেই পাবলিক কিন্তু আসল সত্যটা কেউ জানতে পারে না। আমরাও কিন্তু টোটাল বলতে পারি আসল সত্যটা কেউই জানি না। কিন্তু আমি যেই তরিক এখানে থাকি, এবার আমি ওই ঘটনাটা ঘটে যাওয়ার পরে ওই যে বাড়িটা, যেই বাড়িতে আসলে 4 জন পরিবারে ছিল, 4 জন সদস্যই এক রাতে কিন্তু মারা যায়। এবার সেই বাড়িতে অ্যাকচুয়ালি কিন্তু তারা 4 জন থাকতো না, একটা পরিবার একটা ঘরের মধ্যে 4 জন থাকতো। যেরকম ধরো দাদা, বোন, বাবা মা 4 জন হলো পরিবারে। এবার তাদের যে জ্যাঠা বলো, কাকা বলো, তারাও কিন্তু সেই বাড়িতে থাকতো, তাদের অন্য অন্য ঘর ছিল। এবার যখন তারা মারা যায়, ঠিক তারপরে 7 থেকে 8 মাস পরে হঠাৎ করে শুনতে পারলাম যে ওদের যে কাকা ছিল, ছোট কাকা, সেই কাকা তার এক ছেলে আর বউকে নিয়ে ওখান থেকে অন্য কোনো জায়গায় ঘর ভাড়া করে চলে যাচ্ছে। তো পাড়ার মোড়ে সন্ধেবেলা বসে আছি, প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি তখন আসেনি, তবে খুব মেঘ করেছে, ঝোড়ো হাওয়া বইছে। তো সবাই তখন চায়ের দোকান ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ জানে ঝড় বৃষ্টির সময়, বর্ষার সময়টা ঝড় বৃষ্টি আসবে, তো যে যার মতো চলে যাচ্ছে। আমিও ওই সময় বাড়ি যাওয়ার জন্য সবে দোকান থেকে বেরোই, চায়ের দোকান থেকে, হট করে আমার সাথে ওই পাড়ারই একজনের দেখা। তো আমাকে বলল, অরুণ কিছু শুনলি? আমি বললাম কি? তখন বলল যে আরে বলিস না, ওই যে ওদের কাকা আছে, আমি তাদের নামটা নিচ্ছি না, যারা আছে এই পৃথিবীতে নেই 4 জন, কারোর নাম আমি নিয়ে বলবো না। তো বলল যে জানিস ওর যে কাকাটা ছিল, ছোট কাকাটা, আরে যার একটা ছেলে, ও তো চলে যাচ্ছে ওখান থেকে। আমি বললাম এখন এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছে? কোথাও ঘুরতে? বলছে আরে না রে, শোন না, পাড়ায় কয়দিন ধরে একটা কানাফুসা চলে, তো সব জায়গায় একটা থাকে বিষয়। বলছে পাড়ায় কদিন ধরে শুনতে পাচ্ছিলাম যে ওদের নাকি বাড়িতে কিছু একটা ঘটছে। এখন বিষয়টা কি সেটা কিন্তু পুরোপুরি বলতে পারবো না। তবে ছোট কাকাটা তার বউকে, মানে কাকা কাকি আর ওই ছেলেটা, বুঝেছিস তো, ছেলেটা কারোর সাথে মিশতো না পাড়ায়, ওই কাকার ছেলে, বলছে ওরা কিন্তু চলে যাচ্ছে এই ঝড় বৃষ্টিতেই, গাড়িতে তো মাল প্রায় উঠেই গেছে, ওরা বেরিয়ে যাবে। আমি ওদের ওখানে গেছিলাম, বুঝেছিস তো, কথা বললো না, পাত্তাই দিল না। আসলে ওরা মানে সব কানে কানে দিতে চাইছে না, একটা গন্ডগোল ওদের বাড়িতে আছে, বুঝেছিস, পুরো পরিবারটা ওরকম ভাবে একটা রাত্রে শেষ হয়ে গেল, কিছু তো ঘটছে। তখন আমি বললাম দেখ, ওদের কিছু পারিবারিক ব্যাপার হবে, যাকে ওইসব নিয়ে আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই। বলতে বলতে ঝড়মর করে বৃষ্টি চলে আসে। যাই হোক, যে যার মতো ওর বাড়ি, আমি আমার বাড়ি দৌড়াই। আচ্ছা গেল। এবার আমি বাড়িতে গিয়ে আমার মাকে বললাম, মা জানো ওই যে আমাদের পাশের পাড়ায়, মানে আমাদের পাশের পাড়া আর কি, যেখানে ঘটনাটা ঘটে 7 মাস আগে, আমি বললাম জানো তো মা, ওই যে পাশের পাড়ায় ওই পরিবারের 4 জন মারা গেল না। মা বলছে আর বলিস না রে, সত্যি মানে
ওর মায়ের সাথে আমার মা কথা বলতো। মানে ওদের যে পরিবারটা খুব ভালো ছিল, একদম মানে পাড়ায় সবাই বলতো ভালো। সেরকম ধার দেনা অনেক আছে না, ধার দেনা, আর্থিক অবস্থা খারাপ হলে, অনেক ঋণ হয়ে গেলে নিজেরা নিজেদেরকে শেষ করে, ওরকম কিন্তু কোনো রকম খবর পাইনি, পরেও পাইনি, আগেও জানতে পারিনি। ওদের সাথে মোটামুটি আমার মা কথা বলতো, এরকম মানে পরিচয় ছিল। পাশাপাশি যেটুকুনি পাড়া তো, রেশনে গেলে পারে, হ্যাঁ কেরোসিন তেল তুলতে গেলে কথা হতো, তারাও যেত, আমার মা যেত। কি হলো বলতো বাবু? আমি তখন বললাম কি করে বলবো, মানে ওই বিগত 6-7 মাস হয়ে গেছে তারা মারা গেছে, কিন্তু তবুও থেকে থেকে পাড়ার মোড়ে বলো, চপের দোকানে, চায়ের দোকানে, বাজারে ওদের নিয়ে আলোচনা একটা হতো। যে একটা সত্যি মর্মান্তিক ঘটনা না, যে একটা পরিবারে 4 জন মানুষ একটা রাতের মধ্যে সবাই শেষ, একদম এরকম ভাবে মানে হত্যা হয়। সবাই বলছে যে ওদের কেউ মার্ডার করেছে, কেউ বলছে ওরা নিজেরাই নিজেদেরকে মানে খুন করেছে, এরকম একটা সবার মধ্যে আলোচনা। এখন বিষয়টা কি হয়েছে সেটা কিন্তু সঠিকভাবে কেউ আমরা জানি না। মাকে বললাম দেখো, জানি তোমার খারাপ লাগে, কারণ তুমি তো ওই কাকিমার সাথে কথা টথা বলতে, রেশনে গেলে দেখা হতো, বাজারেও দেখা হতো। ওই কাকিমা 2-1 বার আমাদের বাড়িতেও আসে। ওদের বাড়িতে এসে না ওই তোমার কি বলে না, ওই করমচা গাছ ছিল, তো প্রচুর করমচা হতো। আমাদের বাড়িতেও 2-1 বার ওই কাকিমা এসে করমচা দিয়ে গেছে। তো সেই সূত্রে দেখেছি যে কাকিমা আসা যাওয়া করে, মায়ের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। মায়ের তো খারাপ লাগবে, আমাদেরও খারাপ লাগে, পাড়ার সবারই খুব খারাপ লাগে বিষয়টা নিয়ে ভাবলে। তো যাই হোক, কিছুদিন পর ঠিক সপ্তাহখানিক পার না হতে হতে হঠাৎ করে আমি ওই পাড়ায় যাই। ওই পাড়ায় আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে, ওই পাড়ায় যাই। তো একটা আমাদের ওখানে ক্লাবের ফুটবল খেলা আয়োজন করেছিলাম, তো ওই বিষয় নিয়ে কথা বলতে যাই ওই পাড়ায় কিছু বন্ধুর সাথে। তখন দেখলাম যে ওই পাড়ায় ওই ওদের যে জ্যাঠারা ছিল, সেই জ্যাঠারাও দেখলাম ওরা বাড়ি পরিবর্তন করছে। দেখছি হ্যাঁ 2খানা ছোট হাতি, হয় না ছোট হাতিগুলো, 2খানা ওই ছোট হাতি বাড়ির সামনে দাঁড় করানো রয়েছে। একটাতে মালপত্র পুরো লোড হয়ে গেছে, আর একটাতে করছে। তখন আমি দাঁড়িয়ে হঠাৎ জিনিসটা দেখে না চমকে উঠলাম। ভাবলাম কি ব্যাপার, কিছুদিন আগে ছোট কাকাটা চলে গেল, এখন ওদের বড় জ্যাঠা চলে যাচ্ছে, মানে পুরো বাড়িটা যে পুরো ফাঁকা, মানে খা খা করছে বাড়িটা। ওই শুধু ওই জ্যাঠামশাইরা ছিল, জ্যাঠামশাইরাও সেদিন রাতারাতি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তো বিষয়টা না আমার ঠিক বোঝার বাইরে, কারণ আমি তখন বুঝতে পারলাম যে নিজের বাড়ি ছেড়ে ওই ঘটনাটার পরে কাকা চলে গেল, জ্যাঠা চলে যাচ্ছে, মানে এখানে কিছু তো একটা বাড়িতে কিছু ঘটছে, অস্বাভাবিক কিছু তো ঘটে। যাই হোক, আমি দেখলাম, দেখে চলে আসি। এসে না আমি আমার মাকে বললাম, আর আমার মায়ের সাথে আমি সব কথাই শেয়ার করি। তো মাকে বললাম জানো মা, যে ওদের যে জ্যাঠাটা ছিল না, জ্যাঠাটাও দেখলাম আজকে ঘর ছেড়ে দিচ্ছে, পুরো বাড়িটা কিন্তু ফাঁকা হয়ে গেল জানো মা, পুরো খাকা করছে বাড়িটা, জানো কিরকম একটা লাগছে গো দেখে। তখন মা বললো যাক গে, তুই ওইদিকে বেশি যাস না বাবু। আমি বললাম ঠিক আছে। যাই হোক, এখানেই কথা মতো শেষ হলো। এইবার ঠিক যায় যায় আমরাও মানে ফুটবল আয়োজন, প্রতিযোগিতা, নানা রকম কাজ কর্ম, সবাই ব্যস্ততা, জীবন সব রকম কাটে। হঠাৎ করে একদিন রোববার দিনকে বেশ বাইরে কালো মেঘ করেছে, ঘুরতে ঘুরতে আমি দুপুরবেলা সচরাচর আমি বাড়ি থেকে বেরোই না, খাওয়া দাওয়ার পর বিশ্রাম করি বাড়িতে, কেন বাবা মায়ের যেহেতু একটা মাত্র ছেলে, আর বাবা বাড়িতে থাকে রোববার দিনকে, বাবা বাড়ি মানে বাইরে বেরোতে দেয় না। তো সেই দিনকে বাবাকে বললাম বাবা আমি একটুখানি বেরোই, বুঝেছো, আমার একটু কাজ আছে, বন্ধুদের সাথে কিছু কাজের কথা বলার আছে। তো আমি তখন একটা নতুন বিজনেস আরম্ভ করব বন্ধুদের নিয়ে, একা হবে না, একটা অনলাইনে বিজনেস খুলবো, যার জন্য বন্ধুদের সাথে কথা বলার জন্য রোববারটা সবাই যেহেতু থাকে, আর অন্যদিন সবাই ছোটখাটো যার মতো কাজ করে, তার জন্য দুপুরবেলা বাবাকে বলে বেরোই। এবার আমি আমাদের ওখানে একটা বন্ধু আছে, ওর নাম হচ্ছে সঞ্জয়, ওর বাড়িতে যাই। গিয়ে সঞ্জয়কে বললো এ সঞ্জয় আছিস নাকি, সঞ্জয় বলে আয়। তো সঞ্জয়ের বাড়িতে সবাইকে ফোন করে ডাকলাম, আমরা 6-7 জন বন্ধু ওদের ছাদে গেলাম, একতলা বাড়ির ছাদ। তো ছাদে গিয়ে আমরা সবাই মিলে ওই রোববার দিনকে দুপুরবেলা বেশ কালো মেঘ করেছে, খুব
সুন্দর একটা ঝোড়ো হাওয়া চলছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, সুন্দর একটা পরিবেশ। আমরা সবাই উপরে 17 ইঞ্চি পেতে ছাদে বসি। এবার ছাদে বসে আমরা আলোচনা করছি, মানে একটা অনলাইন বিজনেস করব, ওদের সাথে আলোচনা করছি যে দেখ তোরা যদি সাথে থাকিস আমাদের যা প্রফিট হবে, আমরা টাকার মধ্যে সবাই অল্প অল্প করে ইনভেস্ট করব, যা প্রফিট হবে প্রথমে সেইটা আমরা কেউ নেব না, সেটা আমরা একটা জায়গায় নোট করে রাখবো। যখন আমাদের বিজনেসটা আস্তে 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 উপরে উঠবে তখন সেই টাকাটা আমরা সবাই নিজেদের মধ্যে ভাগ করে নেব। এখন আমরা কোনো টাকা নেব না, আমরা সবাই এখন বিজনেসের মধ্যে টাকাটা ইনভেস্টমেন্ট করব, পরে 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 টাকাটাকে আমরা সবাই মিলে ভাগ করব। তো সবাই সবার মতামত জানাচ্ছে, কথা বলছি। হট করে সঞ্জয় বলে উঠল, এই কিছু শুনলি অজয়? আমি বললাম কি বিষয় বলতো? বললো আরে ওই যে ওই পরিবারটা যে এক রাতে শেষ হয়ে গেল না, ওদের তো বাড়িতে জ্যাঠা কাকা সবাই কিন্তু চলে গেছে, বাড়িটা পুরো ফাঁকা। আমি তখন বললাম যে হ্যাঁ হ্যাঁ জানি, পুরো বাড়িটা সত্যি ওখান থেকে গেলে না কিরকম মানে শরীরে না কাটা দেয়, একটা কিরকম শিহরণ জেগে ওঠে ওইখান থেকে গেলে। অনেক বড় মানে জায়গা নিয়ে ওদের বাড়িটা ছিল, বুঝতে পারছো? জ্যাঠা কাকা ভাই, 3 ভাই একসঙ্গে থাকতো, 3 ভাইয়ের বাচ্চা বউ, মানে একটা পরিবার, পুরো বাড়িটা ঝমঝম করতো। সবাই একে একে ওই বাড়ি ছেড়ে চলে গেছে, মানে বুঝতে পারছো তো, পুরো ফাঁকা। এবার তখন সঞ্জয় বলল যে জানিস তো অজয়, আমাদের বিজনেসের জন্য একটা বড় জায়গা দরকার ছিল। যদি আমরা ওদের বাড়িটা একটা রুম যদি আমরা পেতাম কোনো কারণে, দেখি ওদের জ্যাঠা কাকা কারোর সাথে যদি আমরা যোগাযোগ করতে পারি, তাহলে পরে ওদের কাছ দিয়ে, বাড়িতে তো কোনো মালপত্র নেই, ওদের বাড়িতে আমাদের জিনিসপত্রগুলো রাখবো। অ্যাকচুয়ালি আমরা বিজনেস অনলাইনে করবো ভেবেছিলাম, সেটা হচ্ছে সামনে পুজো আসছে, ওই শাড়ি জামা কাপড় এইসব রেডিমেড তুলবো, এটা আমরা অনলাইনে বিজনেস করবো, অনলাইন অফলাইন দুটোই চলবে। তো আমি তখন সঞ্জয়কে বললাম, বাহ বেশ ভালো কথা বলেছিস তো ভাই, দেখ না একবার যোগাযোগ করে। তো আমাদেরই মধ্যে একজন বন্ধু বলে উঠলো যে দেখ ওই বাড়িতে কিন্তু সবাই যখন ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, নিচের লোকরা জ্যাঠা কাকা সবাই, তাহলে বুঝতে পারছিস ওই বাড়িতে নিশ্চয়ই কোনো রকম ভুতুরে কারবার হয় ভাই, কোনো রকম তো অস্বাভাবিক কিছু ঘটে, না হলে ভাবতো ওরা 4 জন মারা যাওয়ার পর ওদের পরিবার সবাই ওরকম করে একে একে চলে যাচ্ছে, বুঝতে পারছিস? আবার ওখানে মরতে ঘর নিবি বিজনেস করার জন্য? আমি ভাই নেই। আমি তখন বললাম যে দেখ এত ভয় পাস না, ওরকম কিছু না, হয়তো শোকও তো হতে পারে যে 4 জন পরিবারে শেষ হয়ে গেছে, তারা তো নিচের লোক রে ভাই, হতে পারে তাদের জীবিত অবস্থায় ভাই ভাইদের মধ্যে সেরকম আলাপ পরিচয় ছিল না, সেরকম সম্পর্ক ছিল না, কিন্তু যতই হোক নিজেরই তো, মারা যাওয়ার পর হতে পারে ভালো লাগে না, কষ্ট হয়, অনেক কথা অনেক স্মৃতি মনে সেটা জেগে ওঠে, তার জন্য তারা একে একে ওখান থেকে সরে গেছে। তো যাই হোক আমাদের কথা এই পর্যন্ত হলো। তো সঞ্জয় বলল যে অজয় তুই চিন্তা করিস না, আমি যোগাযোগ করার চেষ্টা করব, ঠিক আছে? তুই কোনো চিন্তা করবি না। যাই হোক কথাবার্তা হলো, বাড়ি চলে আসলাম। এবার ঠিক 3 দিন পর আমাকে ভোরবেলা সঞ্জয় ফোন করে বলল, এই অজয় একটা গুড নিউজ আছে। আমি বললাম কি গুড নিউজ? আমাকে বলছে আরে তোকে বলেছিলাম না ওদের বাড়িটা নেব, ওদের একটা কামরা ঠিক ম্যানেজ করে নিয়েছি ভাই, আর চিন্তা নেই, চল আমরা মার্কেটে আজকেই বেরিয়ে যাই, কিছু 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 করে চল কলকাতায় যাই বড় বাজার, ঠিক আছে? আর কিছুটা যাবো শান্তিপুর থেকে কাপড় তুলবো, আর বড় বাজারে যাব, বড় বাজার থেকে কিছু রেডিমেড গার্মেন্টসের মেয়েদের আর কি, বিশেষ করে মেয়েদের আকর্ষণীয় জামা কাপড় তুলবো, চল। তো আমি বললাম এত তাড়াহুড়ো করে একটা কাজ কর, চল আগে ওই বাড়িটায় যাই, বাড়িটাকে গিয়ে আগে একটুখানি আমরা পয় পরিষ্কার করি, কারণ মাল নিয়ে আসলে তো বাড়িতে রাখতে পারবো, তারপর দেখতে হবে না কোনো জায়গায় জল ঠল চই নাকি, এখন তো বর্ষার সময়। তো বললো ঠিক আছে তাহলে তুই আয়। আমি বললাম ঠিক আছে, আমি সকালে জল খাবারকে বেরোচ্ছি। আমি 10টার দিকে যাই সঞ্জয়ের বাড়ি, দুজনে সাইকেল করে ওই বাড়িটায় যাই। সত্যি কথা বলতে সকাল 10টার সময় ওদের বাড়িতে যে বাইরে একটা গেট খোলাই রয়েছে, গেটটা এমনি তো ঘরে সব তালাই দেওয়া, বাইরে আর কি বা আছে, তো বাইরের যে সদর যে গেটটা হয় ওই গেটটা খুলে আমরা ঢুকলাম। ঢোকার পর না আমাদের
তিনজন গেছি, ঠিক আছে, আমি, সঞ্জয় আর একটা বন্ধু। তিনজনের শরীরের না লোমগুলো মনে হচ্ছে খাড়া হয়ে গেল অটোমেটিক্যালি। আমি ভাবছি আমার হয়েছে, আর সঞ্জয় ভাবছে সঞ্জয়ের হয়েছে, আর আরেকজন যে বন্ধু আছে ও ভাবছে ওরই ভয়তে হয়তো গা কাটা দিচ্ছে। তো ওরা আমার মুখের দিকে দেখছে, আমি ওদের মুখের দিকে দেখছি, সবাই সবার দিকে তাকাচ্ছি। আমি তখন হট করে বললাম, ওই যে ঘরটা আমাদের দেয় ওই ঘরটা হচ্ছে ওর যে ছোট কাকাটা ছিল যে প্রথম চলে গেছে একটা ছেলে, ওদের ঘরটা নেয়। তো ওদের ঘরটা ছোটখাটো, দুটো ঘর রয়েছে পাশাপাশি। ওরা বলছে তোরা ব্যবহার কর, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, এমনি তো পড়ে রয়েছে জল কল লাইট সবই আছে, তোরা ওখানে ব্যবহার কর, এমনি তো তোরা থাকবি না, বিজনেসের জন্য কাপড় জামা রাখবি, ঠিক আছে থাক। তো যখন আমি তালাটা খুলছি, খুলতে খুলতে আমি তখন ওখানে দাঁড়িয়ে আমার মুখ ফসকে বেরিয়ে গেল যে জানিস সঞ্জয়, আমার না পুরো গায়ে লোমগুলো খাড়া হয়ে গেছে ভাই, প্রচন্ড কাটা কাটা দিচ্ছে, ভয় লাগছে, তো শরীর ভার হয়ে যাচ্ছে, কারণ দিনের বেলা রাতের বেলা কি করবো রে। তখন সঞ্জয় বলে উঠলো, আরে অজয় আমারও এক অবস্থা, দেখ ভাই পুরো গা কাটা কাটা দিয়ে উঠেছে। তো পাশে যে বন্ধু দাঁড়িয়েছিল ও তখন বলছে আমারও এক অবস্থা। তো আমি তখন বললাম ছাড়, ওরকম কোনো ব্যাপার না, হয়তো একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এখানে, ওই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, একটা স্বাভাবিক, ওরকম ভয় লাগবে, চল। তারপর যাই হোক আমরা দরজা খুললাম, খুলে আমরা তালাটা সাইডে রেখে ভিতরে গেলাম। তো ভিতরে গিয়ে দেখলাম যে না, দেয়াল থেকে কোনো জল চুয়ে চুয়ে যদি পড়ে সেখানে রংটা তো ডিসকালার হবে, ওরকম কোনো ছাপ থাকবে জলের, ওরকম কোনো রকম কিছু নেই। দেখলাম আগের দিন রাতেও তো বৃষ্টি হয়েছে, বর্ষার সময় যেটুনি ঘটনা বলছি, তো মেঝে তো জল টল থাকবে, কিছুই নেই। ওরা মোটামুটি ঘর পুরো ফাঁকা করে সব নিয়ে চলে গেছে, ঘরে কিছুই নেই, শুধু চারপাশে চারটে দেয়াল, ওর মাথার উপরে একটা ছাউনি, ব্যাস আর কিছু নেই। তো আমাদের খুব পছন্দ হলো, আমরা আবার বেশ গেটে তালা ঠালা দিয়ে চলে আসি। আসার পর আমরা সেই দিনকেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা ওই তিনজনই, আরো যারা ছিল ওদেরকে বলি, ওরা সব কাজের মধ্যে রয়েছে, বলো তোরা যা, কোনো অসুবিধা নেই। তো সবাই কিন্তু টাকাটা আমাদের দেয়। আমরা তিন বন্ধু বেরিয়ে যাই সেদিনকে প্রথম বড় বাজার, বড় বাজার এসপ্লানেড, আমরা সব ওখান থেকে একদম গাট্টি গাট্টি করে মাল তুলি, প্রচুর মাল তুলি, হোলসেল তুলে নিয়ে চলে আসি। এসে আমরা যখন ফিরি তখন মোটামুটি 9:30 বাজে রাত। আর 9:30টার সময় তখন সঞ্জয় বলল যে চল মালগুলো একবারে ওই ঘরে রেখে দিয়ে আসি, ওই ঘরে থাক, তাহলে কোনো অসুবিধা হবে না, কেন আবার বাড়িতে নিয়ে যাব, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আবার নিয়ে যাও, তারপর বাড়িতে নিয়ে গেলে কি হয় বলতো, ওই মা বলবে দেখি কি এনেছিস, বাবা বলবে দেখি, খোলাখুলি হবে, ওর থেকে ভালো আমরা নিজেরা ব্যবসা করব নিজেদের মতো, অত বাড়ির লোককে জানানোর কোনো দরকার নেই, চল ওগুলো রেখে আসি। আমরা রাখতে যাই, যখন আমরা তালাটা খুলছি তখন মনে হচ্ছে যেন ওই ঘরের ভিতরে কেউ কাশছে, হ্যাঁ কাশির শব্দ শুনি। আর এত বড় যে উঠোন, এত বড় বাড়ি, ওখানে ওই ঘরের মধ্যে কাশলে পরিষ্কার ওরকম শব্দটা শোনা যাবে কাশির। তো আমি তখন বললাম এই কিছু শুনলি? সঞ্জয় বলছে হ্যাঁ শুনলাম তো, আরেকজন যে আমাদের সাথে গেছিল ও আর ওই বাড়িতে যায়নি, রাতের বেলা ও বাড়ি চলে গেছে, শরীর ভালো লাগছে না, আমি আর সঞ্জয় গেছি। সঞ্জয় আমাকে বলে অজয় আমি তো একটা কাশির মতো শব্দ শুনলাম, তুই কোনো আওয়াজ শুনলি? আমি বললাম হ্যাঁ আমিও শুনেছি। ও ছাড়তো, হয়তো অন্য কোনো বাড়িতে কেউ কাশছে, ওইটাই হয়তো শুনেছি। যাই হোক আমাদের মনে কিন্তু প্রথম থেকে একটা ডাউট আছে, আমাদের একটা ভয় কিন্তু কাজ করছে, তাও কিন্তু আমরা সাহস করছি নিজেদেরকে। তো আমরা যাই হোক দরজাটা খুলি, খুলে মালপত্র ওই গাঁটটি সহকারে ধরে একটা কোণে কাগজ পেতে, কেন ড্যাম ট্যাম পড়তে পারে বর্ষার সময়, কাগজ পাতি প্লাস্টিক, তার উপরে ওই যে পুরো প্যাকেট করা মালগুলো বড় বড় প্লাস্টিকে দেয় সেগুলো ওরকম ধরে রেখে আবার ওই গেটে তালা দিয়ে আমরা বাড়ি চলে আসি। প্রথম দিন গেল। এবার এরকম করে আমরা ঠিক 5-6 দিন পর গেলাম শান্তিপুরে গিয়ে বেশ তাঁতের শাড়ি, বেশ ঢাকাই জামদানি, সিনথেটিক শাড়ি, নানা রকম যেরকম চাহিদা হতে পারে, সামনে পুজো আসছে, চাহিদা হতে পারে ওরকম জামা কাপড় মোটামুটি সব তুলি। কারণ আমাদের তো বাঙালির বলে না 12 মাসে 13 পার্বণ, দুর্গা পুজো চলে যাবে, কালী পুজো, লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো, একটার পর একটা তো পুজো আসতেই থাকে, সেরকম ভাবে আমরা সব ভ্যারাইটিস মাল নিয়ে আসছি। এবার আমি ঘটনাটা চলে যাচ্ছি ডিরেক্ট, সেটা হচ্ছে পুজোর 2 মাস আগে। এতদিন বাড়িতে আমরা মাল রেখেছি, বাড়িতে আমরা যেতাম, মালপত্র নিতাম, অনলাইনে ব্যবসা টুকটাক টুকটাক করে চলছিল, সেরকম ভাবে কিছু হচ্ছিল না,
মানে একদম হতাশা হয়ে গেছিলাম। তাও আমরা একটা প্রচেষ্টা করছিলাম, সামনে পুজোটা পাবো, হয়তো পুজোতে সেল হবে। তো পাড়ায় কিছু দোকানেও বলেছিলাম, তারাও বলছে মালপত্র নেব, তাদের মালপত্র দেখিয়েছি কিছু ফটো তুলে। এরকম করেই চলছিলাম একটা আশার মধ্যে। পুজোর 2 মাস আগে আমাদের অনলাইনে প্রচুর অর্ডার ঢুকতে থাকে, প্রচুর অর্ডার, এক রাতে 1000, 1200, 1300 এরকম অর্ডার ঢুকছে। তো আমাদের অর্ডার দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমরা এত অর্ডার তো কোনোদিন পাবো আশা করিনি। আর এত অর্ডার আমরা কিভাবে প্যাকেজিং করব আমরা তখন লোক পাচ্ছি না। কারণ পুজোর সময় যারা আমাদের সাথে আরো আছে বন্ধু বান্ধব, তারা কি করেছে, ওই সব দোকানে দোকানে পুজোর সময় দোকানে দোকানে ছেলেরা কাজ করে, 5,000 6,000 টাকা করে দেয় এক এক মাসে। পুজোর পরে আবার তারা কিন্তু কাজটা ছেড়ে দেয়, দোকানের লোকেরও আর লাগে না ওরকম। তো ওই পুজোর সময় না ওই ছেলেগুলো, আমাদের বন্ধুগুলো সব যার যার কাজে ঢুকে গেছে। আমি আর সঞ্জয় আর 2জন রয়েছি মাত্র, আর সবাই সবার মতো কাজে চলে গেছে। তো সবাইকে বললাম, দেখ এরকম বিজনেস করেছি, তোরা টাকা দিয়েছিস ঠিক আছে, কিন্তু যদি সময় না দিস তাহলে কি করে হবে। বললো, ভাই একটু কষ্ট করে চালা, দিনের বেলা থাকবো, বিকাল বেলা, মানে ওদের ছিল অ্যাকচুয়ালি ফুল টাইম না, পার্ট টাইম জব। পার্ট টাইম ওরা ওই বিকেল বেলা যেত, রাত 12টার সময় আসতো। পুজোর সময় বুঝতেই পারছো, রাত 12টা 12:30 এরকম সময় দোকান থেকে আসতো। আর ওই বিকেল 4টার সময় 5টার সময় সব দোকানে চলে যেত, কাপড়ের দোকানে কাজে লাগে। যাই হোক, এবার এত আমাদের প্যাকেট করতে হবে, মাল ডেলিভারি করতে হবে, সামনে পুজো আসছে, প্রচন্ড মানে ডেলিভারির জন্য অর্ডার আসছে। তো তখন সঞ্জয় আমাকে বলল যে চল অরুণ, একটা কাজ করি, ওই দিনের বেলা গিয়ে বাড়ি থেকে বকা খাচ্ছি, ঠিক মতো খাবার টাইমটা নষ্ট হচ্ছে, আর না খেয়ে দিয়ে কাজ করতে হচ্ছে। দিনের বেলা আমরা ওখানে গিয়ে প্রচুর মাল প্যাকেজিং করতাম। তো ওর জন্য আমাকে সঞ্জয় বলল যে চল অরুণ, একটা কাজ করি, আমরা রাতের বেলা সারা রাত বসে মালগুলো সব প্যাকেজিং করব। কারণ প্রতিকটা অনলাইনের মাল যদি ভুলভাল ডেলিভারি হয়ে যায়, ভাই রেপুটেশন পুরো নষ্ট, আমাদের তো অনলাইন বিজনেসটাই নষ্ট হবে, কেসও করে দিতে পারে। কারণ ওই 8,000 টাকার শাড়ি যদি 300 টাকার শাড়ি পাঠিয়ে দিই, হ্যাঁ পরে হয়তো রিপ্লেসমেন্ট হবে, কিন্তু সেই সময়টা তো একটা তর্ক বিতর্কে জড়িয়ে যাব না, একটা রেপুটেশন খারাপ হবে। যার জন্য যাই হোক আমাকে সঞ্জয় বুদ্ধিটা দেয়। আমি বললাম ঠিক আছে। বাড়িতে মা বাবা কিন্তু আমার কেউ জানে না যে আমরা ওই বাড়িটা নিয়েছি, শুধু আমার বলে না, সঞ্জয়ের বাড়ির লোকও কিন্তু কেউ জানে না, কাকিমা কাকু কেউ জানে না যে আমরা ওই বাড়িটা আমরা মালপত্র রাখার জন্য নিয়েছি। এবার আমার বাড়ি থেকে জানে, যেহেতু আমি সঞ্জয়ের বাড়ি যাই, সঞ্জয়ের বাড়িতে মাল আছে, আর সঞ্জয়ের বাবা মা জানে, মানে কাকু কাকিমা জানে আমাদের বাড়িতে মালপত্র রাখা আছে। তো সেরকম ভাবে ও বলেছে বাড়িতে যে আমি অরুণের বাড়ি রাখতে থাকবো, আমাদের মাল অনেক ডেলিভারি করতে হবে, সেগুলো প্যাকেট করার বিষয় আছে। আর আমি এদিকে বাড়িতে বলেছি আমি যাচ্ছি সঞ্জয়দের বাড়িতে, ওদের বাড়িতে রাখতে থাকবো, আর ডেলিভারির জন্য মাল প্যাকেজিং করতে হবে। মানে ও যেটা বলেছে আমিও সেটা বলেছি। বলে আমরা ওই সন্ধ্যা বেলায় বাড়ি থেকে একটু হালকা করে টিফিন করে বেরিয়ে যাই। এবার মা বললো রাতের বেলা খাবি কি, তো আমি বললাম ও অসুবিধা নেই, সঞ্জয়ের বাড়িতে খেয়ে নেবো। ও বলেছে অরুণের বাড়িতে খেয়ে নেবো। আর আমরা নিজেরা ভেবেছি যে আমরা যে 4জন প্যাকেজিং করব রাতের বেলা, তো আমরা হালকা একটু ড্রিঙ্কও করব, সাথে একটুখানি বিরিয়ানি অর্ডার করে দেবো, অনলাইনে বিরিয়ানিও খাবো। কারণ তখন মোটামুটি আমাদের হাতে টাকা পয়সা রয়েছে, অনলাইনের বিজনেসটা মোটামুটি তখন রানিং হয়ে গেছে। এইবার শুরু হলো আমাদের সাথে অদ্ভুত ঘটনা। সেটা হচ্ছে ওই যে ঘরটায় যাই, ঘরটায় গিয়ে আমরা সবাই ওই 10:30টার দিকে বিরিয়ানি অর্ডার করিনি। আমাদের ওই বন্ধু একটাকে বললাম, এই সাইকেল নিয়ে যা, পাড়ার মোড়ে আমাদের ওখানে ভালো বিরিয়ানি দেয়। তো বললাম ওখান থেকে যা 4 প্যাকেট বিরিয়ানি আন। আর সব থেকে বড় কথা, ওই বিরিয়ানির দোকানটাও নতুন করেছে, কারণ নতুন করেছে, সামনে পুজো, আগে থেকে একটু রানিং করছে, নতুন করেছে। তো বেশ কোয়ান্টিটির ভালোই বেশ চাল ঢাল দিত। বললাম যা ওখান থেকে বেশি করে নিয়ে আসবি। তো ও ওখানে বিরিয়ানি আনতে গেল না, 4টে মটন বিরিয়ানি, আর এইদিকে 4টে বোতল নিয়ে এসছি বিয়ার। নিয়ে এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে রাতের বেলা গান চালিয়েছি, মোবাইলে গান চালিয়ে সাইডে রেখে আমরা সবাই অর্ডার দেখে দেখে আমরা প্যাকেজিং করছি, ঠিক আছে। এইবার বাইরে না ওদের চালটা হচ্ছে অ্যাডভেস্টারের চাল, চালের উপরে শ শ শ করে একটা শব্দ হচ্ছে। হঠাৎ করে
গানটা চলছে মোবাইলে। আমি বললাম এই কি শব্দ হচ্ছে রে? তো তখন সঞ্জয় বলছে হ্যাঁ আমিও তো শব্দ পাচ্ছি, আমার মনে হয় বৃষ্টি হবে ভাই, বাইরে নিশ্চয়ই হাওয়া দিচ্ছে। তো আমাকে যে বিরিয়ানি এনেছে ও বলল এই তুই মোবাইলের গানটা একটুখানি অফ কর তো শুনি ভালো করে। মানে আমাদের কিন্তু ভয় একটা প্রথম দিন ধরেই রয়েছে, মনে কাজ করছে। তো আমি গানের সাউন্ডটাকে স্লো করলাম, তো শুনলাম যে একটা মানে ওই অ্যাডভেস্টারের চাল, তো চালটা না কিরকম একটা খসখস খসখস করে একটা শব্দ হচ্ছে, মনে হচ্ছে কিছু চালের মধ্যে দিয়ে টেনে 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 কেউ নিয়ে যাচ্ছে, এরকম একটা শব্দ হচ্ছে। তো কিছুক্ষণ পর শব্দটা নিজে থেকে বন্ধ হয়ে যায়। তখন সঞ্জয় বললো এই অরুণ প্যাকেজিং করতো, ছাড় ওইসব, যা হচ্ছে হচ্ছে, ওইসব কানে দিস না, হাওয়া টাওয়া দিচ্ছে ও হোকগে, ছাড়, বৃষ্টি হবে দেখবি কত ধপ 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 করে শব্দ হবে, অ্যাডভেস্টারের ঘরে খুব আওয়াজ হয়, টিনের ঘরে, এইসব আমরা কথা বলছি। ওমা, হট করে ওই যে প্রথমেই বলেছিলাম যে কাকা ঘরটা দিয়েছে, ওদের দুখানা ঘর, কিন্তু আমাদের বলেছে তোরা থাক ব্যবহার কর। প্রথমেই বললাম আমরা তো একটা ঘরের মধ্যেই রয়েছি, আমাদের অত দরকার নেই। পাশের ঘরটা কোনো দরজা ছিল না, ভিতরে ঘরের মধ্যে ঘর, কোনো দরজা নেই। ওই ঘরটা দিয়ে ভিতরে, ওই ঘরেও তো কোনো মালপত্র নেই, কিছু নেই, দিয়াল ঠোকার শব্দ হচ্ছে। দিয়ালের মধ্যে যেরকম পেরে যদি হাতুড়ি দিয়ে কেউ আস্তে আস্তে চুকে চুকে মারে, ঠুক 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 করে এরকম একটা শব্দ হচ্ছে। তারপরে আমরা সবাই ভয়তে উঠে দাঁড়িয়ে পড়ি। আমরা বলছি এ ভাই কি আওয়াজ শুনছিস, তুই শুনতে পাচ্ছিস? সঞ্জয় বলছে হ্যাঁ ভাই আমি শুনতে পাচ্ছি। তো ওরা দুজন বলছে ভাই আমরাও শুনতে পাচ্ছি, ভাই কেন এই ঘর নিয়েছিস ভাই, রাতের বেলা কি দরকার ছিল ভাই, সকালবেলা আসবো, চল চল চল। আমি তখন বলছি দাঁড়া, হয়তো পালিয়ে গেলে হবে না, কি এই তুই একটা কাজ করতো, ওই যে বিরিয়ানি এনেছে ওকে বললাম এই তুই তোর ফোনটা দে তো, ওর ফোনের টর্চটা অন করি, করে ওই ঘরটায় যাই, মানে পাশাপাশি ঘর তো একদম, ঘরটায় যাই। ঘরটায় গিয়ে দেখলাম না কিছুই নেই, পুরো ফাঁকা ঘর, ঝুলফুল পড়ে গেছে। ওই ঘরটা তো আমরা ঢুকি না, ঝুলঝুল পড়ে গেছে, কিছুই নেই, এমনি পড়ে রয়েছে। আর পেরেক ঠোকার শব্দ ওখান থেকেই আসছিল, কিন্তু পেরেক কে ঠুকবে, মানে কিছুই নেই। তো যাই হোক আমরা ভাবলাম দূর মনের ভুল, বিয়ার ফিয়ার খেয়েছি, আর এমনি তো ভয় ভয় পাই, তো ও হতে পারে অনেক কিছু বদনাম আছে এই বাড়ি, তো সেইটা আমাদের প্রথম দিন থেকে ভয় আছে বলে হয়তো ওরকম কিছু ব্যাপার হবে বলে আমরা আবার কাজ করছি, বেশ কাজ করছি কাজ করছি কাজ করছি। ঠিক যখন রাত্রে 3:05, কারণ এই জন্য বলতে পারছি ওই সময় আমার খুব জোরে বাথরুম যাওয়ার দরকার হয়। আমি তখন ঘড়িতে দেখলাম 3:05। আমি তখন সঞ্জয়কে বললাম, সঞ্জয় ঝুলছে, মানে ওর চোখে এত ঘুম, আর ওই দুটো ঘুমিয়ে পড়েছে, আমরা দুজনই কাজ করছিলাম, ওই দুটো ওই প্লাস্টিকের মধ্যে জামা কাপড় উপর ঘুমাচ্ছে। আমি সঞ্জয়কে বললাম এই সঞ্জয়, ধাক্কা মেরে। সঞ্জয় তখন উঠে বলছে আরে ভাই কি হয়েছে বল। আমি বললাম সঞ্জয় একটু বাথরুম পেয়েছে, যাবি ভাই সাথে? বলছি আরে তুই কি মেয়েদের মতো বলতো লাগিয়েছি, আমার ঘুম পেয়েছে, আমি এখন শোবো, তুই যা। আমি সঞ্জয়কে বললাম এ সঞ্জয় তুই এরম করছিস কেন, বুঝতে পারছিস না এটা কি স্বাভাবিক বাড়িটা, তোর কি নেশা হয়েছে নাকি, তোকে কাল থেকে আর খেতেই দেবো না কিছু, ধর আর কিচ্ছু খাবো না, না খাইয়ে রাখবো, চল আমার সাথে বলতে। তখন সঞ্জয় বলল ঠিক আছে চল, তো তুই প্রচন্ড জ্বালাস, ভালো লাগে না ব্যাং আমার, বলে সাথে ও আমার সাথে যায়। এবার ওই ঘরটা থেকে বেরিয়ে ডান দিকে একটা কলা বাগান আছে, কলা বাগানের পাশেই বাথরুম, মানে বাথরুম বলতে কি ওইটা অ্যাকচুয়ালি ঘরের বাথরুম না, ঘরের বাথরুমটা তালাই ধোয়া রয়েছে, ওইটা অ্যাকচুয়ালি মানে সবাই ওখানে এমনি দিনের বেলা বাথরুম ফাথরুম করতো ওই কলা গাছের পেছনে, ঠিক আছে। তো ওখানে বাথরুম করছি আমি, আর সঞ্জয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে ঝিমছে। তো আমি বলছি এই সঞ্জয় কি রে ভাই তুই কি ঘুমিয়ে পড়বি নাকি, এরকম করছিস কেন, ধর এ তোকে নিয়ে এরকম কাজ করা যাবে না, তো কাল থেকে এক ফোঁটা তোকে মত দেবো না বলছি, আর বাথরুম করছি। হঠাৎ করে সঞ্জয় দেখলাম থাপ করে মেঝের মতো পড়ে গেল, দাঁড়িয়েছিল বলছে এইদিকেও পড়ে যাওয়ার মতো, একটা বিয়ার খেয়ে এত নেশা হয় না যে পড়ে যাবে, আর ও হচ্ছে মানে একদম পাক্কা মাতাল, ওর যে একটা বিয়ারে নেশা হয়ে গেছে এরকমও না। তো আমি তখন পড়ে যেতে দেখে সাথে সাথে আমি এসে বলে এই সঞ্জয় ওই কি হচ্ছে, ওট 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 ওট। সঞ্জয়কে বলছি, সঞ্জয় দেখি ওরকম অচৈত্য না পড়ে রয়েছে, ঠ্যাং পা ছড়িয়ে ওঠে না। এবার আমি দৌড়ে যাই ঘরের ভিতরে, গিয়ে ওই দুটো যে ঘুমাচ্ছিল ওদেরকে তখন লাথি মেরে তুললাম, লে তোরা কি ঘুমাতে এসছিস নাকি।
উঠেছে, উঠে বলছে হ্যাঁ কী হয়েছে কী হয়েছে, আর দাদা সঞ্জয় কোথায়? আমি সঞ্জয় কোথায় মানে সঞ্জয় বাইরে পড়ে রয়েছে। না বাইরে পড়ে রয়েছে মানে কী হয়েছে আমি জানি না, চল। যখন বাইরে যাই তখন দেখি সঞ্জয় উঠে বসে রয়েছে, পড়েছিল উঠে বসে আছে। আমি বললাম কী রে সঞ্জয়, হ্যাঁ তোর কি একটা বিয়ার খেয়ে এত নেশা হয়ে গেছে ভাই, তুই কী করছিস? হ্যাঁ এরকম করলে পরে এইসব কাজকর্ম হবে না, তোদের শুধু বিজনেস করাই আমার বেকার, তা যা তো। হ্যাঁ খুব রাগারাগি করছি। সঞ্জয় দেখলাম উঠলো, উঠে সঞ্জয় বলছে এই অরুণ এত কথা বলছিস কেন, চল কাজটা মিটিয়ে নি, মিটিয়ে নিয়ে আমি কিন্তু আর দুটো প্যাকেজিং করব, করে ঘুমাবো ভাই, শরীর আর দিচ্ছে না ভাই, সারাদিন হই হই হই, দুদিন ধরে এই মালপত্র আনা এই নিয়ে ঠিকমতো ঘুম হচ্ছিল না ভাই, অর্ডার এত আসছে, আজকে তো নতুন প্যাকেজিং করছি না, এই সপ্তাহ টানা কাজ চলছে, সামনে পুজো বলে দুটো প্যাকেট করে ঘুমাবো ভাই, তুই এবার একা একা কর নাহলে ঘুমা। আমি বললাম ঠিক আছে চল। যাই হোক ওকে নিয়ে যখন আসলাম তখন দেখলাম 3:15 ঘড়িতে টাইম, তো 2:15 প্যাকেট ফ্যাকেট করলো, করে ও ওই দুটো তো আবার এসে ঘুমালো, ও শুয়ে পড়লো। আমি বললাম আমি বা একা কী করবো, তা আমিও পাশে ওদের শুয়ে পড়ি, আর জানি একটু পরে ভোর হবে, তারপরে 7টা 8টা বাজবে বাড়ি চলে যাবো, স্নান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো একটু বাড়িতে, এই ভেবে শুয়ে রয়েছি। ও মা ঠিক 3:15 আমি ফোনে টাইমটা দেখে শুই। তারপর 10 মিনিট হবে মিনিমাম, 10 মিনিট পর লক্ষ্য করছি আমরা যেই ঘরটার মধ্যে রয়েছি ঠিক তার পাশের যে ঘরটায় পেরেক ঠোকার শব্দ হচ্ছিল দেয়ালে, ওই ঘরটার মধ্যে মনে হচ্ছে কেউ ফিস ফিস করে কথা বলছে। আর ওই ঘরের মধ্যে কেউ যদি প্রবেশ করতে যায় তাকে কিন্তু আমাদের ওই ঘরটা দিয়ে হয়ে তারপরে কিন্তু ভিতরের ঘরটায় যেতে হবে। আর ভিতরের ঘরে কে ঢুকবে? ফিস ফিস করে শব্দ হচ্ছে, ওরা তো একদম অচৈতন্য, এমনিতে পেটে পড়েছে, একদম ঘুমাচ্ছে হাঁ করে, মানে ওদের কোনো হুঁশ নেই। কিন্তু আমার কোনো মতে চোখ তো জোড়াতে পারছি না, আমি কিন্তু ফিসফিসানির শব্দ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে 2 থেকে 3 জন ফিস ফিস করে কথা বলছে। আমার প্রচণ্ড ভয় লাগতে শুরু করে যে বিষয়টা কি হচ্ছে। এমনি তো সবাই বলে এখানে অনেক রকম কিছু দেখতে পারে, হ্যাঁ এরকম সাদা কাপড় পরা, আমার না খুব ভয় লাগছে ওই সময়। আমাদের অরুণ দাদাভাই বলছে দিদি ভাই আমি কি করব বুঝতে পারছি না, আমি না আমার ফোনটাকে পকেটে ছিল, পকেট থেকে বের করে আমি না টর্চটাকে অন করি, আমার যে ফ্ল্যাশ লাইটটা ফোনে আমি অন করে শুয়ে শুয়েই এরকম এরকম করে না ওই ঘরটার মধ্যে টর্চের আলোটা ফেলছি। টর্চের আলোটা ফেলতে ফেলতে আমি মানে জাস্ট এরকম করে আমি আলোটা দেখছি, অন্ধকার ঘুটঘুট করছে তো ঘরটা, এরকম করে আলোটা ফেলছে। ওই ভিতরের ঘরটা বেশ বড়, সামনের ঘরটা ছোট্ট যেখানে আমরা মালপত্র রেখেছি শুয়ে আছি, তো ওই বাইরের ঘরের আলোটা ভিতরের ঘরে অল্প একটু যায়, তারপর আর যায় না। আমি যখন টর্চের আলোটা এরকম করে কাটাচ্ছি ঘরের মধ্যে, হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে 3 জন মানুষের পা। আমি সাথে সাথে দেখে আমি সঞ্জয়কে বলছি এ সঞ্জয়, সঞ্জয় পেট আমি খামচে ধরেছি, মানে যাতে ও চাপ লাগে ও উঠে পড়ে। আমি এ সঞ্জয় কে ঢুকেছে ভাই, এখানে কি হচ্ছে, তাড়াতাড়ি ওঠ। সঞ্জয় চোখ খুলে উঠে, বুঝতেও পারিনি যে সঞ্জয় উঠবে। সঞ্জয় বলছে ভাই আমি এই ভয়তে চুপ করে শুয়ে আছি, ভাই তুই জানিস না যখন মাল প্যাকেজিং করছিলাম না, মাল যখন প্যাকেজিং করছিলাম না তখন না তুই তো এইদিকে আমার দিকে ঘুরে বসেছিস, আমি তো ওই ঘরের দিকে আমি দেখছিলাম, জানিস ওই ঘরের ভিতর দিয়ে না কারা হাঁটাহাঁটি করছিল। আমি বলছি কি বলছিস তুই, আমি তো পা দেখলাম। তখন আর 2 জন যে ঘুমাচ্ছিল ওদেরকেও ঠেলা মারি, সব উঠে পড়ে, ওরা তো অনেকটা ঘুমিয়েছে, উঠে পড়ে, উঠে বলছে কিরে ভূত। এবার আমরা তো ভূত পেত কিছু বলিনি, আমরা 2 জন, ও যেটা দেখেছে আমি যেটা দেখেছি, ওই ঘরে বসে মালপত্র রয়েছে কোথায় যাবো, ওই ঘরে বসে আমরা ভয়তে বলছি, ভয়তে। আর ওরা 2 জন কি করেছে, ওই তখন প্রায় 4টে বাজবে ভোর হচ্ছে, ঠিক আছে 3:30 পৌনে 4টে হবে, ওরা ভূত 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 করে ভয়তে 2 জনে চিৎকার পাড়তে শুরু করেছে। এবার জুতো মুতো ফেলে রেখে 2 জনে ঘরের দরজা খুলে পুরো বাইরে দৌড়, পাড়া দিয়ে দৌড়াচ্ছে। আর ওদের 2 জনকে দৌড়াতে দেখে
আমরা দুজনও মানে কোনো রকমের ওই বেরিয়ে তালা পাচ্ছি না, তালা মারবো কি তালা পাচ্ছি না, এবার ফেলেও তো রেখে যেতে পারবো না, তাহলে তো মালপত্র চুরি হয়ে যাবে। তো যখন আমরা রাস্তায় বেরিয়ে ওদেরকে ডাকছি, আরে যাস না, দাঁড়া দাঁড়া, আমরাও চলে যাবো, দাঁড়া, মানে এত ভয় লাগছে, মানে তখন মাথা ঠিক নেই, রাস্তা দিয়ে দৌড়াবো না মালপত্র পড়ে রয়েছে দরজা খুলে চলে যাব, না সত্যি ঘরে যে কোনো জিনিসের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি সেটা আমরা দেখতে যাব, মানে কি করব তখন মাথা কাজ করছে না। এই সময় একজন কাকা সাইকেল নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, কি না উনি বাজারে সবজি বিক্রি করে, মুখ চেনা। ওই কাকা বোঝাই, তোরা এখানে কি করছিস রে? হ্যাঁ, এই বাড়ির সামনে দিনের বেলা লোক আসে না, রাতের বেলা কি করছিস? দরজা খোলা কেন রে? তোরা চাবি কোথা দিয়ে পেলি? তখন ওই কাকাকে বললাম, কাকা আসতে, চিৎকার করো না, আশেপাশে লোক রয়েছে। তখন সব বললাম, আমরা এরকম কাপড়ের বিজনেস করছি, কাপড় জামা রাখার জন্য পুজোর বিশাল মালপত্র তুলেছি, আমরা রাতে এখানে ছিলাম, আমাদের সাথে এরকম হয়েছে কাকা, ঘরের ভিতরে আমরা কাউকে ডেকেছি। তখন সেই কাকার আবার খুব সাহস, কাকা তখন বলছে, আচ্ছা চল তো দেখি কাকে দেখেছিস। হ্যাঁ শুনেছি, ওই যে 4 জন বাপ ছেলে মেয়ে সব মারা গেল, তারপর থেকে নাকি বাড়িটার মধ্যে অনেকে বলে সাদা কাপড় পরা, জামা পরা, অনেক কিছু গামছা পরা, নাকি ভূত প্রেত দেখতে পারে, চল তো দেখি। তো আমরা তখন কাকা দেখ ভয় লাগছে কাকা, তুমি চলো আগে, আমরা পিছনে আছি। কাকা বললো ঠিক আছে। আর কাকা বাইরে সাইকেলটা রাখলো রাস্তার পাশে রেখে কাকা আগে যাচ্ছে। কাকাকে আমার ফোনের টর্চটা ধরে কাকাকে ধরিয়ে দিলাম, কাকা ফোনের টর্চটা জ্বলছে, তুমি এটাকে এরকম করে ধরো, কারণ ওই ঘরটা অন্ধকার, লাইট নেই, আর এই ঘরটায় আমরা লাইট লাগিয়েছি, ওই ঘরটা ঘুটঘুট করছে, অন্ধকার বড় তো, তুমি একটুখানি টর্চটা নিয়ে গিয়ে দেখো। তখন ওই কাকা বলছে, আরে ঠিক আছে আয় তো। তো আমরা পেছনে পেছনে ঢুকি, মানে কাকা অনেকটা আগে, আমরা অনেকটা পেছনে, মানে কোনো রকম কিছু কাকাকে দেখবো মুভমেন্ট করতে আমরা আগেই পালাবো, মানে আমাদের তখন বুকে অত সাহস নেই। তো কাকা আগে যায়, কাকা গিয়ে বলছে, ওই কই কেউ তো নেই রে, এরকম করে টর্চ দিয়ে দেখে পুরো ঘরে। তা আমরা এরকম করে জাস্ট চুকি মারছি, মানে আমরা দূর থেকেই ওই ঘরে দেখছি আলোতে, মানে সামনে যাবার আর আমাদের বুকে জোর নেই, আমরা মানে মনে মনে ভেবেই নিয়েছি মালপত্র সব সকালে তুলে নিয়ে চলে যাবো, দরকার নেই, আমরা চুকি উকি মারছি। এবার সত্যি দেখছি কিছু নেই। তো কাকা বলছে, দেখ এই বাড়িটা এমনি বদনাম হয়ে গেছে, তো ভূতের বাড়ি একটা হয়ে গেছে, এখন কিছু না হলেও এখানে গ্রাম পাড়ার মানুষজন ভয় পাবে, পাড়ার বুঝেছিস, ওটা কোনো ব্যাপার না, যে মারা যায় সে চলে গেছে, তার আত্মা কি আর এখানে পড়ে আছে? এই বলে কাকা শুধুমাত্র পিছন ঘুরেছে। কাকাকে যে কে ধাক্কা মারলো, কাকা আমাদের সাথে কথা বলছে, কিন্তু কথা বলতে বলতে না হুমড়ি খেয়ে যেরকম মানুষ আসে, হুমড়ি খেয়ে কাকা আমাদের সামনে আসলো। আমি বলছি, ও কাকা কি হলো, তো কি হয়েছে তোমার? কাকা তখন না মানে কথা বলতে পারছে না, কাকার মানে হার্ট ব্লক হয়ে গেছে, কাকা না নিজের বুকটাকে চেপে এরকম করছে, মানে বলছে ইশারা করে, আমি কিছু বলতে পারছি না। হট করে ভয় পেয়ে গেছে কিন্তু কাকা, কারণ কাকাকে পেছন দিয়ে কোনো অদৃশ্য কোনো শক্তি ধাক্কা মেরেছে, কাকা তো অনুভব করেছেন, আমরা তো চোখের সামনে কাকার দিকে তাকিয়ে দেখছি। তখন কাকাকে সঞ্জয় হাতটা ধরে ধরে বলছে, কাকা বেরো। কাকা না মানে হেঁটে বেরোতে পারছে না, কাকা মানে মনে হচ্ছে কাকাকে ছেড়ে দিলে কাকা ওখানে শুয়ে পড়বে, কাকার পুরো শরীর ছেড়ে দিয়েছে। কাকাকে নিয়ে যখন বাইরে বেরোই, রাস্তার লাইটে দেখছি আলোটা পড়েছে, কাকা পুরো ঘেমে স্নান করে গেছে। কাকাকে দিয়াল ধরে ওখানে হেলান দিয়ে দাঁড় করিয়ে দিই, আর দিয়ে আমি কাকার বুকটা দোলছি, বলছি, ও কাকা ভয় পেয়েছো? কাকা তখন বলছে, আমার সাইকেলটা নিয়েছো, সাইকেলটা নিয়ে আয়, তুই আমাকে ধর। আমি তখন ওই কাকার হাতটা ধরি, সঞ্জয় সাইকেল নেয়, আর ওই দুটো তো আগেই পালিয়ে গেছে, ঠিক আছে, নিয়ে যে মোড়ের মাথায় যাই, ওখান থেকে অনেকটা অনেকটা হেঁটে হেঁটে যাই। তখন কাকা বলছে যে, ছাড়, আমি এবার যাই তাছাড়ে, আসলে ওই বাড়িতে তোরা থাকিস না। আমি ওই বাড়িতে যখন তোদের সাথে কথা বলছিলাম, সত্যি কথা বলতে আমারও কিন্তু একটা গা কাটা কাটা হচ্ছিল, ভাব ভয় লাগছিল, কিন্তু আমি তোদের যাতে ভয় না লাগে ওই জন্য সাহস করে বলছিলাম। তারপর যে এরকম ভাবে আমাকে পেছন দিয়ে ধাক্কা দিল, ঠিক কাকা বলছে ঘেটির এখানটা, কাকার এই ঘেটির এইখানটা গদ্দান যেটা বলে, এইখানটা কাকাকে খুব জোরে, এত জোরে প্রেসার করেছে, কাকার সাথে সাথে
মানে আমরা যে ছিলাম বলে কাকাকে মানে রক্ষা ধরে নিয়েছি, নাহলে কাকার সেদিন মাথা মুখ ফেটে যেত। তো আমাদের দাদাভাই ঘটনাটা শেয়ার করেছিল। দর্শক বন্ধু, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যেতে যেতে সবাইকে বলবো, প্রতি কটা ঘটনা ডিসক্রিপশন বক্সে আমাদের ইমেলটা পিন করা থাকে, চাইলে তোমরা মেল করেও ঘটনা শেয়ার করতে পারো। আজকে আসবো, দেখা হবে আগামীকাল। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।